স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন সমীরণ গুহর লেখা কুলায় ফেরা। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য। ঔরঙ্গাবাদ 1960 খ্রিস্টাব্দে এই শহরটি মহারাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়। তার আগে বহু প্রাচীন নাম ছিল খিরকি, তারপরে হয় ফতেনগর। সেই 1636 খ্রিস্টাব্দে শাহজাহান পুত্র ঔরঙ্গজেবকে দাক্ষিণাত্যের সুবেদার করে পাঠানোর পর তিনি ফতেনগরকে সদর দফতর করে নতুন নাম দেন ঔরঙ্গাবাদ। তবে ইতিহাসের কথা এখন থাক, মূল কথাটা হলো মহারাষ্ট্রের এই জমজমাট শহরটি বিখ্যাত তার বস্ত্রশিল্পের জন্য। সুতি ও রেশমি কাপড়ের উপর নানা রকমের নকশা এবং কারুকাজ করা অঙ্গাবরণী হলো এখানকার সেরা কুটির শিল্প। তবে জরি ও রূপোর গয়নার জন্য ঔরঙ্গাবাদ শহরের খ্যাতি কম নয়। পর্যটকদের কাছেও ঔরঙ্গাবাদ শহরের একটা আলাদা আকর্ষণ আছে। এর কাছাকাছি এবং আশপাশের অঞ্চল বলতে ধুলিয়া, মালেগাঁও, মানমাদ, চল্লিশগাঁও, জলগাঁও, ভুসাওয়াল, খুলদাবাদ, দৌলতাবাদ, ইলোরা এবং অজন্তা। ঔরঙ্গাবাদকে কেন্দ্র করেই লোকে দৌলতাবাদ দুর্গ এবং অজন্তা ইলোরার গুহার শিল্পধারা দেখতে আসে। ট্রেন ও বাসের ব্যবস্থা এত ভালো যে কোথাও কোনো অসুবিধের ব্যাপার নেই। সুবিধে অসুবিধের কথা এখন থাক। ঔরঙ্গাবাদ শহরে পণ্ডিত জওহরলাল নেহরু মার্গে অম্বরপ্রীত নামে যে 5 তারা হোটেলটি রয়েছে, সেখানকার সিংহদুয়ার দিয়ে এই মুহূর্তে বছর 23-24-এর যে যুবকটি বেরিয়ে আসছে তার নাম রৌহিন করঞ্জকার। ছেলেটাকে দেখতে বেশ সুন্দরী বলা যায়, তবে ওর মনের ভেতরে দুশ্চিন্তার যে একটা স্রোত বয়ে চলেছে সেটাও বোঝা যাচ্ছে। রৌহিনের ভুরু দুটো যথেষ্ট কুঁচকে রয়েছে, ফলে কপালেও 2-1 ভাঁজ স্পষ্ট। এক মাথা কোকড়ানো চুলে সিঁথির কোনো বালাই নেই। চোখের দৃষ্টিতে দেখা যাচ্ছে উজ্জ্বলতার অভাব, বরং চোখের তারা দুটোকেই বড় বেশি বিষণ্ণ, ক্লান্ত লাগছে। রৌহিন যে সারাক্ষণ কিছু একটা ভেবে চলেছে সেটা বোঝা গেলে ওর কষ্টটা কি সেটাই তো ধরা যাচ্ছে না। ধরা যাবেই বা কি করে? ও তো কারোর কাছে কিছুই বলছে না। বস্তুত বলা বলির মধ্যে ছেলেটা নেই। রৌহিন অবশ্য ঔরঙ্গাবাদ শহরেরই ছেলে। ওর বেড়ে ওঠা, পড়াশোনা সবই এখানে। ওসমানপুরা বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ মার্গের হংসরাজ কলেজ থেকে গ্র্যাজুয়েশনের পর হোটেল ম্যানেজমেন্টের একটা কোর্স করে সে অম্বরপ্রীত হোটেলের রিসেপশন বিভাগে চাকরিটা পায়। এই বিভাগে যে 8 জন রিসেপশনিস্ট আছে, রৌহিন তাদেরই একজন। তবে এই চাকরিটা এমন কিছু আহামরি গোছের না হলেও খুব একটা হেলা ফেলারও নয়। 5 তারা হোটেলের চাকরি বলে কথা। মাস রাতেক হলো এই সংস্থায় যোগ দিয়ে রৌহিন বেশ ভালোই আছে। কিন্তু সত্যিই কি ছেলেটা ভালো আছে? নিয়ম রক্ষার চাকরিটা সে যেমন করে চলেছে, একই সঙ্গে হোটেলে আসা অতিথি অভ্যাগতদের দেখভালের ব্যাপারটাও চমৎকারভাবে সামলাচ্ছে। কি পাড়া, কি কাজের জায়গা, সব বন্ধুদের সঙ্গেই ঠিকঠাক আচার ব্যবহারটাও করে চলেছে। উপর থেকে সবকিছু স্বাভাবিক দেখালেও আসল কথাটা হলো রৌহিনের ভেতরটাই তো সুস্থ নেই। ছেলেটা নিজের ভেতরেই ক্ষয়ে ক্ষয়ে, যাকে বলে দুমড়ে মুচড়ে একেবারে শেষ হয়ে যাওয়া, ঠিক সেটাই তো হচ্ছে। বাইরের লোকরা অবশ্য জানে রৌহিনের মৌসি অর্থাৎ মাসিমণি দিন 20 হলো মারা গেছে। তার অবর্তমানে ছেলেটা তো ভেঙে পড়বে। এই মাসিমণির কাছেই প্রায় জন্ম থেকে এই পর্যন্ত সুখে দুঃখে স্নেহে আদরে যেভাবে মানুষ হয়েছে, তাতে রৌহিন তো ভেতরে ভেতরে কাঁদবে। কারণ জ্ঞান হওয়ার পর থেকে সেই নিরুপমা মাসিমণিকেই চিনে এসেছে। সেই মাসি যখন আর নেই, তখন চারপাশটা ফাঁকা ফাঁকা তো লাগবে। আবার এটাও ঠিক, একান্ত আপনজন প্রিয়জন মারা গেলেও সেই শোক সামলাতে সময়ই মানুষের বড় ওষুধ। এবং গত 20 দিনে রৌহিন তার মাসিমণির মৃত্যুর আঘাত, বিয়োগ ব্যথা, ক্ষত, শোক যাই বলা হোক না কেন, সেসব সামলে নিয়ে নিজের জীবনটাকেও মানিয়ে নিয়েছে। এই পর্যন্ত হলে ব্যাপারটা তেমন কিছু কঠিন ছিল না। জয় পরাজয়, জন্ম মৃত্যু এসব তো জীবনেরই অঙ্গ।
কিন্তু ক্যান্সারে আক্রান্ত এবং দীর্ঘদিন সেই রোগের জ্বালা যন্ত্রণা সয়েও শেষ নিঃশ্বাস ফেলার 2 দিন আগে নিরুপমা মৌসি একান্তে যা বলে গেল, এতদিনের অকথিত সেই কাহিনী তো রৌহিনের জীবনটাকে একেবারে তছনছ করে দিল। নিমেষে ছেলেটার শরীরের সমস্ত শক্তি কেউ যেন শুষে নিয়ে ওকেই একেবারে দুর্বল থেকে দুর্বল চিত্তেরই এক অসহায় মানুষ বানিয়ে দিয়ে গেল। এই পৃথিবীটাই তো এখন তার কাছে টলমল করছে, যেদিকে তাকাচ্ছে শুধু শূন্যতা আর শূন্যতা। এই শূন্যতা আর অস্থিরতা নিয়েই রৌহিন 20-22টা দিন কাটিয়ে দিল। কিন্তু এটাকে সত্যিই কি দিন গুজরান বলে? রৌহিন মেনে নিল এর চেয়ে তার মৃত্যুও ভালো ছিল। তবে আত্মহত্যাকে সে যখন ঘৃণা করে তখন তার মৃত্যুটা সে নিজের হাতেও করবে না। ফলে অসহ্য এক হতাশা যন্ত্রণার মধ্যে দিয়েই তাকে চলতে হচ্ছে। যে জীবনটা তার কোনো ধারণাতেই ছিল না, কোথা দিয়ে যে কি হয়ে গেল, রৌহিন ক্রমশই ভেঙে পড়ছে। একই সঙ্গে সে অবশ্য এটাও বুঝেছে ভেঙে পড়ার মধ্যে কোনো বীরত্ব নেই, তাকে নতুন করে উঠে দাঁড়াতে হবে। রৌহিন অবশ্য এটাও ভাবল নিরুপমা মৌসি এত বছর ধরে কথাটা যখন তাকে বলেনি, তখন কি দরকার ছিল এই শেষ মুহূর্তেও সব গোপন কাহিনী বলার? না বলাই উচিত ছিল। তবে জীবনের পাতাটাকে এভাবে ছিঁড়াছিঁড়ি করার ইচ্ছেটা বোধহয় নিরুপমা মৌসির ছিল না। নিরুপমা মৌসির হিসেবটা অবশ্যই অন্যরকম ছিল। সে হয়তো ভেবেছিল আমি চোখ বুঝলে এই ছেলেটার কি হবে। এত বড় পৃথিবীতে 23-24 বছরের অসহায় একটা ছেলে তো মোচার খোলার মতো নড়বড়ে হয়ে ভাসবে, ডুবতে আর কতক্ষণ। তাই হয়তো মৌসি চুপি চুপি বলে গিয়েছে, তোর মায়ের দিব্যি ছিল বলে এতদিন আমি একটা টু শব্দও করিনি, কিন্তু ডাক্তারের জবাব পাওয়ার পর আমি সত্যটা তোকে জানিয়ে যেতে চাই, নয়তো মরেও শান্তি পাবো না। তাছাড়া তোর জানা উচিত তোরও মা আছে, আর সেই মা নিষিদ্ধ পল্লীর বাসিন্দা হলেও কলঙ্কের ওই তাপটা যাতে তোর গায়ে না লাগে সেই কারণেই মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে তোকে আমার কাছে রেখে যাওয়া। আমার সহেলি হিসাবে বছরে একবার এই বাড়িতে এসে 3টে দিন কাটিয়ে যেত, আর আমাকে দিয়ে যেত তোর লেখাপড়া ভরণ পোষণের জন্য যাবতীয় টাকা। তবে ওই 3টে দিন তোর সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করলেও চলে যাওয়ার দিন চারুলতা যেভাবে চোখে জল ফেলতো তা তো তুই দেখিসনি। সেটা আমি দেখেছি। তুই শুধু জানতিস এই চারুলতা মৌসিটা তোর নিরুপমা মৌসির জন্যই চোখের জল ফেলে যায়। আসলে আবার 1 বছর বাদে আসা ছেলের জন্য চোখের জল তো পড়বেই। আর আমার কষ্টটা এত বেশি কেন জানিস? ওই পতিতা জীবনের জন্য তোর মায়ের দোষটা কোথায়? ও তো নিতান্তই এক নিষ্পাপ মেয়ে। তোর ভণ্ড এবং প্রতারক বাবাকে বিশ্বাস করেই আজ চারুলতার এই অবস্থা। মেয়েটা আজও নিজেকে জলাঞ্জলি দিয়েও মুখ বুজে সব অত্যাচার অপমান সহ্য করে চলেছে। থমথমে মুখে রৌহিন শুধু বলেছে, চারুলতা মৌসি আমার মা, এটা তোমার আরো আগে বলা উচিত ছিল। আরে রহিন বেটা, এই সত্যটা তো আমি আজও তোকে বলতাম না। আমার দিন ঘনিয়ে না এলে ডাক্তার আপ্তের কথাটা শুনলি না? এত কষ্ট পেয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। সেই মরণ যখন শিয়রে এসে দাঁড়িয়েছে তখন আর ভয় কিসের? আর এখনো তোকে না জানিয়ে রাখলে আমি এরপর আর বলার সময় পাবো? তোর মা সেই ছোটবেলা থেকেই আমার সেরা সহেলি ছিল, এবং একটা দিনও কখনো কোনো ঝগড়াঝাটি বা মনোমালিন্য হয়নি। সেই চারুলতার কথা আমি কি করে ফেলি বল? ওই যে তোকে বললাম না, অমন নিষ্পাপ মেয়ে তুই এই সংসারে কটা পাবি? চারুলতার কথা শেষ পর্যন্ত রাখতে পারলাম না বলে আমার নিজেরই এখন খুব মন খারাপ লাগছে। হোটেল অম্বরপ্রীতে সিংহদুয়ার দিয়ে রৌহিন যে বেরিয়ে আসছে সেই ছবিটা একটু আগেই দেখা গেছে। আসলে ছেলেটার 6টা দুটো শিফটিং ডিউটি শেষ হলো।
রহিন হাঁটতে হাঁটতে রাজপথের উপরে এসে দাঁড়াল। চারুলতা মৌসির সঙ্গে তো প্রতি বছরেই দেখা হতো, এবং সেই মৌসি যে তাকে অত্যন্ত স্নেহ ভালোবাসায় নিজের মতো করে আগলে রাখত তাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু চারুলতা মৌসি যে তার নিজেরই মা, নতুন এই তথ্যটাই তাকে অনেক বেশি উদাস করে তুলল। আর এইসব ভাবতে ভাবতেই রহিন কখন যে এয়ারপোর্ট রোডে পৌঁছে গেল ছেলেটা নিজেই কিছু বুঝে উঠতে পারল না। দুপুরে 2:15-2:30 সময় রাজপথে মানুষের চলাচল বা বাস, ট্যাক্সি, বাইক, অটোর ছোটাছুটি কম নয়। সিনেমা হলের সামনে যথারীতি দর্শকদের ভিড়, কেনাকাটার ভিড় বিভিন্ন দোকানে দোকানে, শোরুমে, এবং অবশ্যই বেশ কিছু সুন্দরীদের চলমান উপস্থিতি চোখ টানে বইকি। তবে বলার কথাটা হলো, পথের কোনো দিকেই রহিনের তেমন নজর নেই। তবে হাঁটতে হয় বলে ছেলেটা হাঁটছে। ওর সামনে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য বলতে কিছুই নেই। বলা যায় উদ্দেশ্যবিহীনভাবেই সে হাঁটছে, হেঁটে চলেছে। দিন 20-22 আগে তার জীবনযাত্রা অবশ্য অন্যরকম ছিল। 5 তারা হোটেলের ডিউটি শেষ হলে নিরুপমা মৌসি সারা শরীরের যন্ত্রণা নিয়েও উন্মুখ হয়ে তাকিয়ে থাকত সদর দরজার দিকে, তারই আসার অপেক্ষায়। আর আজ সেই মৌসি যখন নেই, তখন সেই শূন্য বাড়িতে এত তাড়াতাড়ি ফেরার কি দরকার? সেই তাগিদটাই তো আর নেই। ডক্টর আপতে যেদিন জবাব দিয়ে অতি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, রহিন বেটা, তুমি আর দুঃখ পেও না, তোমার মৌসি বড় জোর আর কয়েকটা দিন, ওর তো দিন ফুরিয়েই এলো। তবে একটা কথা মাথায় রেখো, তোমার মৌসির মৃত্যুই ওর মুক্তি, ওকে এবারে যেতে দাও। ডক্টর আপতের ওই কথা শোনার পরেও রহিন স্বার্থপরের মতো ভেবেছে তার মৌসি যেন এত তাড়াতাড়ি চলে না যায়, তার জন্য আরো বহু বছর বাঁচুক। ডাক্তারের কথা যেন মিথ্যে হয়, মিথ্যে হয়ে নিরুপমা মৌসি যেন অলৌকিকভাবে বেঁচে ওঠে। কিন্তু না, মৌসি বাঁচেনি। অচিরেই ঢলে পড়ল মৃত্যুর কোল। আর সেই মৃত্যুর 2 দিন আগেই নিরুপমা মৌসি সবিস্তারে জানিয়ে গেল তার মায়ের কথা। মা, এই শব্দটা, এই ডাকটাই তো তোলপাড় করা একটা আবেগ। অথচ শৈশব থেকেই রহিন শুনে এসেছে তার মা বাবা গাড়ি দুর্ঘটনায় মারা যাবার পর থেকেই সেই নিরুপমা মৌসির কাছেই মানুষ। অথচ মৌসির মৃত্যুর 2 দিন আগে যা শুনল, রহিনের মাথা তো তখন থেকেই অসাড় হয়ে কেমন যেন স্থবিরত্বেই মিশে যাচ্ছিল। কার কথা সে আগে ভাববে, মা না মাসি? নিজের মাকেই যে সে আবার মাসি বলেই ডেকে এসেছে। না, এত জট, এত জটিলতা রহিন আর নিতে পারছে না। তার উপর আবার উদয় করঞ্জেকার নামের ওই নিষ্ঠুর লোকটা, যার জন্য তার মায়ের এই শাস্তি এবং নিষিদ্ধ পল্লীর বাসিন্দা হওয়া। মাথাটা তো এখনই ঝিমঝিম করছে। আরো বেশি চিন্তা নিয়ে ছেলেটা কত কথাই না ভেবে চলেছে। তবে হাতের কাছে ওই বেলেল্লাগিরি করা উদয় কারেঞ্জেকারকে একবার যদি পায়, সে নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। কিন্তু রহিনের আফসোসটা অন্য জায়গায়। এতদিন জানতো না সেটা আলাদা কথা, এবারে জানার পর ওই উদয় কারেঞ্জেকারকে সে কতটা সহ্য করতে পারবে? চরম দুর্ভাগ্যের ব্যাপারটা হলো, এই লোকটাই কিনা তার বাবা, এবং ওই কারেঞ্জেকার পদবিটাও তাকেই বহন করতে হচ্ছে। কিন্তু ওই লোকটার কথা থাক, এখন তো সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে মায়ের জন্য। নিজের মাকেই মৌসি বলে ডাকার মতো বদনসিব যেন আর কারো না হয়, এবং এই যন্ত্রণা নিয়েই তাকে এখন আরো কতটা সময় কাটাতে হবে সেটা ঈশ্বরই জানে। কোথায় কোথায় খুঁজবে রহিন তার মাকে? বছরে যে 3টে দিনের জন্য মা আসতো, মানে অন্য পরিচয়ে আসতো, তখন তো সত্যিটা জানার উপায় ছিল না। রহিন সেই ছোটবেলা থেকেই জেনে এসেছে নিরুপমা মৌসির এই ঘনিষ্ঠ বান্ধবীটি তাদের পদমপুরার বাড়িতে এলে তার উপরে স্নেহ আদরের যে সুধা বর্ষণ হতো, এবং একই সঙ্গে নতুন নতুন জামা, প্যান্ট, খাবার দাবার, খেলনা, ছড়া ও কবির বইপত্র আসত, তাতে রহিনের জগৎটাই পাল্টে যেত।
সময়ের সঙ্গে সঙ্গে চারুলতা মৌসির উপহারের সামগ্রীও আরো চিত্তাকর্ষক হতো। এবং সত্যি কথাটা হলো, পরের বছর আবার আসার জন্য রহিম তো তখন থেকেই দিন গুনত। এখন অনেক দিনের অনেক ঘটনাই মনে পড়ছে, যা আরো বেশি অর্থবহ। তখন রহিমের চোখে এবং হৃদয়ে চারুলতা ছিল চারুলতা মৌসি। আর এখন তো চারুলতা শুধুই মা, তার নিজেরই মা। সম্পর্কের ব্যবধানটা রাতারাতি পাল্টে গিয়ে যা দাঁড়ালো, রহিনের তো এখন রীতিমতো কান্না পাচ্ছে। তাকে মানুষের মতো মানুষ করে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এবং তার গায়ে কলঙ্কের কোনো স্পর্শই যাতে না লাগে, মা তো সেই কারণেই নিরুপমা মৌসির হাতে তাকে তুলে দিয়েছে। আর সন্তানের টানে বছরে একবার 3 দিনের জন্য অন্য পরিচয়ে দেখতে আসতো তো শুধু একটা বুভুক্ষিত মন নিয়ে। রহিম সেবারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। ওই সময় একদিন চারুলতা মৌসি পদমপুরায় এসে হাজির এবং পরিষ্কার বলল, আমি বছরে একবার আমার সহেলির বাড়িতে আসি বটে, তবে একটা কথা জানবি রহিম, তোর টানটাও আমার কাছে কম নয়। মৃদু হেসে রহিম উত্তর দিয়েছে, কম কেন হবে মৌসি, একেবারে সেই ছোট্টবেলা থেকেই তো আমাকে দেখছো। বাড়িতে একটা কুকুর বেড়াল পুষলেও যেখানে মায়া পড়ে যায়, সেখানে আমি তো একজন মানুষ। তোকে কিন্তু বড় মাপের মানুষ হতে হবে বেটা, অনেক বড় মাপের মানুষ। কত বড় হতে পারবো মৌসি তা তো আমি জানি না, তবে আপ্রাণ চেষ্টা করব। কিন্তু তুমি আমাকে এই যে আজ প্রথম বেটা বলে সম্বোধন করলে, এটা শুনতেও খুব ভালো লাগলো। তুই তো আমাদের কাছে বেটাই। অবশ্যই মৌসি, অবশ্যই। তবে একটা কথা কি জানিস রহিম? আমতা আমতা করেও চারুলতা বলে ফেলেছে নিজের আকাঙ্ক্ষার কথাটা। এই যে তোর মাধ্যমিক পরীক্ষার পরপরই চলে এলাম, এটা যদি আগে ভাগে জানা থাকতো, আমি তাহলে তোর পরীক্ষার আগের দিনই ঔরঙ্গাবাদে চলে আসতাম। তুই বোর্ডের পরীক্ষা দিতে যাচ্ছিস, এটা দেখলেও ভালো লাগতো। আর আমি কি করতাম জানিস? তোর কপালে চন্দনের তিলক কেটে চুমু দিয়ে অনেক অনেক আশীর্বাদ করে দিতাম। তোমার যখন এত আকাঙ্ক্ষা, তুমি মৌসি এক কাজ করবে, আমার উচ্চ মাধ্যমিকের সময় তুমি আগের দিনই চলে আসবে। কাগজে তো পরীক্ষা শুরুর কথা লেখাই থাকে। একটু থেমে রহিম বলে উঠল, তুমি তো আবার মোবাইলও ব্যবহার করো না। কানে কানে ফিসফিস করে কথা বলার ব্যাপারটা আমার ঠিক আসে না। তাছাড়া কখন কোন শহরে থাকতে হয় আমরা তো সেটাও জানি না। ওটা একমাত্র আমাদের মালকিন জানে। সারা দেশ জুড়েই তো আমাদের কাজ। নয়াদিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, কানপুর, লখনৌ, আহমেদাবাদ, বেলগাঁও, বেঙ্গালুরু, নাগপুর, তিরুবনন্তপুরম, জয়পুর, পাটনা, ভোপাল, আগ্রা, বরোদা, ইন্দোর, আর কত বলবো। তোমাদের সংস্থার কাজটা ঠিক কি মৌসি? রহিনের ওই প্রশ্নে থতমত খেলেও 40-41 পোর খাওয়া চারুলতা সঙ্গে সঙ্গেই নিজেকে ধরে নিল। শুষ্ক হেসে বলল, মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে তাদেরকে পরিষেবা দেওয়াটাই আমাদের সংস্থার মূল কাজ। বিভিন্ন জায়গায় 2-4 বছর থেকে ঘুরে ফিরে। আসলে স্বেচ্ছাসেবী সংস্থার কাজ তো সব এমন, মালকিনের মুখের কথাটাই সব। আমাদের ছুটে ছাটাও বিশেষ টোটে না, মুখ বুঝে শুধু কাজ করে যাও। তবে একটা কথা শুনে রাখ রহিম, এই তোকে আমি বলে রাখছি, আমাদের মালকিন আমাকে যে শহরেই পাঠাক না কেন, তোর উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের দিনই আমি ঠিক ঔরঙ্গাবাদে পৌঁছে যাব। এই যে আমি কথাটা তোকে দিয়ে রাখলাম, জানবি এর কোনো নড়চড় হবে না। তোমাকে একটা প্রশ্ন করব মৌসি? করবি বই কি। আমার পরীক্ষার আগে এই যে তুমি আমারই পাশে থাকতে চাইছো, এটা কি কারণে? এটা কি শুধুই একটা আশীর্বাদের জন্য, পরীক্ষায় মঙ্গল কামনার জন্য? হয়তো তাই, হয়তো সেটাও নয়। এমনও হতে পারে তোকেই হয়তো সন্তানের মতো মনে হচ্ছে বলেই সেই দৃশ্যের সাক্ষী হতে চাইছি। ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, মা 2 চোখ ভরে সেই দৃশ্য দেখছে। হে এক স্বপ্নের জয়, আকাঙ্ক্ষার জয়।
ওইসব কথার অর্থ তখন তো রহিন ধরতে পারেনি। তখন মনে হয়েছিল একজন মায়ের মন নিয়ে চারুলতা মৌসি কি সুন্দর কথাটাই না বলল। আর আজকের ছবিটা রহিনের কাছে জলের মতোই পরিষ্কার। ছেলের সামনে আসতে না পারার কারণে একজন মা যতই ছদ্মবেশে থাকুক না কেন, ভেতরের মনটা যাবে কোথায়? সেই হৃদয়টা তো সন্তানকে খুঁজবেই। আরো বলার কথাটা হলো, 2 বছর পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় চারুলতা মৌসি কিন্তু ঠিক প্রথম দিনই এসে হাজির, এবং এসেই বেশ হইচই করে বলেছিল, কে রে রহিন, তুই নিশ্চয়ই ভেবেছিলি তোর চারুলতা মৌসি বুঝি আসবে না? ওরে, আমি কিন্তু ভুলিনি, ঠিক এসে পড়েছি। আর শুধু আশাই নয়, টানা 3টে দিন থেকে রহিনকে পরীক্ষা কেন্দ্রের গেটের সামনেও পরম মমতায় পৌঁছে দিয়ে এসেছে। মাথায় হাত বুলিয়ে দিয়ে বিড়বিড় করে কিছু মন্ত্র উচ্চারণ করেছে। শেষে কপালে বিভূতি জাতীয় কিছু একটা মাখিয়ে দিয়েছে। না, রহিন চারুলতা মৌসির একটা কাজেও কোনো বাধা দেয়নি। যে মহিলা তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে উপস্থিত থাকবে বলেই সেই আগ্রা থেকে ঔরঙ্গাবাদে ছুটে এসেছে, তাকে কিছু বলাও যায় না। তবে রহিন তার চারুলতা মৌসিকে বলেছে অন্য কথা। স্পষ্ট ভাষায় বলেছে, এত আকাঙ্ক্ষা নিয়ে ছুটে এলে এবারেও তুমি সেই 3 দিন থেকে চলে যাবে? আচ্ছা মৌসি, তোমার এই 3টে দিনের ব্যাপারটা কি একবার বলবে? এর রহস্যটা কি? ওরে রহিন, এর ভেতরে কোনো রহস্য নেই। তুই শুধু ঔরঙ্গাবাদে থাকার 3টে দিনেরই হিসাব করছিস, যাতায়াতের 3-4টে দিনের কোনো কথাই তুলছিস না। ওটাও যোগ কর। আমাদের সংস্থায় একসঙ্গে 6-7 দিনের ছুটি পাওয়াটাই বিরাট ব্যাপার। আজ রহিন উপলব্ধি করতে পারছে চারুলতা মৌসির অসহায়তার কথা, তার ভিতরের যন্ত্রণার কথা, অথচ সেটা মুখে বলার কোনো উপায় ছিল না। আর চারুলতা মৌসি যে প্রতি বছর ছুটে ছুটে আসত, সেটা তো তার আয়ের পথ, রোজগারের পথ বন্ধ রেখেই আসত। আবার খুব বেশি দিন এখানে পড়ে থাকলে সন্তানকে মানুষ করার টাকাটা আসবে কোথা থেকে? হাজারো যন্ত্রণা নিয়ে চারুলতা মৌসি এখনো যেভাবে দিন কাটাচ্ছে, সেটা নরকের চেয়ে কিছু কম নয়। রহিন নিজেকেই একসময় ধিক্কার দিল। কি তখন থেকে চারুলতা মৌসি করে চলেছে? যখন জানতো না সেটা ঠিক আছে, কিন্তু জানার পর ওই চারুলতা মৌসি যে তার নিজেরই মা, এটা তো মৃত্যুর আগে নিরুপমা মৌসি বলে গেল। আর এখন বিভিন্ন দিনের ঘটনা ও কথা মিলিয়ে পরপর যে ছবিটা পাচ্ছে, তাতে চারুলতার মধ্যে স্নেহপূর্ণ স্নেহময়ী এক মাকেই খুব বেশি করে খুঁজে পাওয়া যাচ্ছে। আপন মনে হাঁটতে হাঁটতে রহিন হঠাৎই বেশ অস্থির হয়ে উঠল। চারুলতা মৌসি যে তার মা সেটা তো বোঝাই গেল, কিন্তু ওই বোঝাটাই সব না। মাকে এখন কোথায় পাওয়া যাবে, কোথায় কোথায় খুঁজবে? নির্দিষ্ট কোনো ঠিকানার কথা জানা না থাকলে এইভাবে কাউকে খুঁজে বার করা সম্ভব? যুগের স্রোতে ভেসে আধুনিক এই সময়ের অনেক ছেলেই হয়তো নিষিদ্ধ পল্লীতে জীবন কাটানো কোনো মায়ের খোঁজ করার এতটুকু প্রয়োজনও অনুভব করত না। ভাবত নতুন করে সমস্যার জটিলতায় জড়ানোর কী দরকার, বিশেষ করে অমন একজন মাকে ফিরে পাওয়ার দায়ী যেখানে নেই। অতএব যে নিজেই হারিয়ে গিয়েছে তাকে ফিরিয়ে এনে সমস্যার কোন সুরাহাটা হবে? বরং প্রতি পদে পদে কৈফিয়ত দিতে দিতেই ক্লান্ত হয়ে পড়ল। তার চেয়ে আগামী দিনে নিজের ব্যক্তিগত জীবনের সুখের একটা ছবির কথা ভাবা যেতেই পারে, এবং সেদিকেই ধ্যানটা বেশি দেওয়া উচিত। সাধারণ 10টা ছেলের চিন্তাভাবনার সঙ্গে রহিনের মানবিকতা ও মন, হৃদয় ও বোধ যে মিলেমিশে একাকার হয়ে যাবে, এমন কোনো কথা নেই। রহিনের প্রথমেই মনে হলো সে যে বিরাট কিছু হয়েছে তা সে কখনোই মনে করেনি, কিন্তু একেবারে রাস্তাতেও দাঁড়িয়ে না। ফার্স্ট ক্লাস পাওয়া স্নাতকের রেজাল্টটাও 5 জনকে দেখানোর মতো, এবং রহিন মনে করে তার এই পর্যন্ত পড়াশোনার সব টাকা তো ওই চারুলতা মৌসি মানে তার মাই দিয়ে এসেছে, এমনকি তার পরনের পোশাক থেকে খাওয়া দাওয়ার প্রতিটা পয়সাও। মৃত্যুর 2 দিন আগে নিরুপমা মৌসি তো প্রাণ খুলে সবই বলে দিয়েছে, একেবারে স্পষ্ট ভাষায় জানিয়েছে তোর যাবতীয় খরচের পাই পয়সা পর্যন্ত তোর মাই মিটিয়ে দিয়েছে।
আরো একটা কথা বারবার বলেছে, রোহিণের মা হিসাবে আমার তো সামনে আসার কোনো উপায় নেই। আমার যে অন্ধকারের জীবন, আমার গায়ের কাদাটা আমি কেন আমার ছেলের গায়ে মাখাবো? একটা নিষ্পাপ শিশুকে বাঁচিয়ে তাকে বড় করে তুলে ধরার দায়িত্ব তো মায়েরই। আমি এটা কি করে অস্বীকার করি? শোন নিরুপমা, তুই হলি আমার জীবনের সেরা সহেলী, শ্রেষ্ঠ বন্ধু। আমার সন্তানকে মানুষ করে গড়ে তোলার দায়িত্ব তোর। টাকার জন্য ভাবিস না, তবে আমার পরিচয়টা আমার ছেলেকে দিস না, জানতে পারলে ছেলেটা কষ্ট পাবে। রোহিণ একটু বড় হলে ওকে বরং জানিয়ে দিস ওর বাবা মা গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার পর বান্ধবীর শেষ স্মৃতি হিসাবে তুই ওর দায়িত্ব নিয়েছিস। আমি অন্য পরিচয়ে এসে বছরে একবার শুধু নিজের ছেলেটাকে দু চোখ ভরে দেখে যাব, ব্যাস। এর চেয়ে বেশি আমার আর কি চাই? আমার উদ্দেশ্য তো আমার ছেলেটা একটা ভদ্র সুস্থ পরিবেশে বাঁচুক, বড় হোক, এতেই আমার আনন্দ। এইটুকুই আমার স্বপ্ন। এই মাকে অস্বীকার করা যায়? অন্য কোন ছেলেটা কে কি করলো, কি করতে পারে, অত সব ভাবার রোহিণের দরকার নেই। যে মা গ্লানির জীবন কাটিয়েও আড়ালে থেকে সন্তানকে একটা উচ্চতায় তুলে ধরতে চাইছে, সেই মাকে এ জীবনেও ভোলা সম্ভব? রোহিণের চোয়াল শক্ত হল। তার ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ চুলোয় যায়। 5 তারা হোটেলে রিসেপশনিস্টের চাকরিটাও চুলোয় যায়। তার প্রথম কাজ হবে মাকে খুঁজে বের করে তার নিজের কাছে আজীবনের জন্য ধরে রাখা। কিন্তু মুশকিল তো একটা জায়গাতেই। এত বড় দেশের কোন প্রান্তে সে তার মাকে খুঁজে পাবে? দুটো শহরের নিষিদ্ধ পল্লীতে গিয়ে দুদিন একটু খুঁজলাম আর পেয়ে গেলাম, ব্যাপারটা এত সহজ না। আর কল্পনায় আজগুবি একটা কিছু ভাবলেই তো আর হলো না, বাস্তবসম্মত একটা চিন্তা ভাবনাও সেখানে জরুরি। গোটা দেশে হাজার গন্ডা নিষিদ্ধ পল্লী, লক্ষ লক্ষ মেয়েরা সেখানে কাজ করছে। রোহিণ কোথায় গিয়ে তার মাকে খুঁজবে? সেই খুঁজতে গিয়ে আরো কত ঝামেলা সমস্যা যে সামনে চলে আসবে তারও তো কোনো ঠিক ঠিকানা নেই। অবশ্য সে সবের জন্য রোহিণ এতটুকুও ভীত নয়। তার লক্ষ্য তো একটাই, মাকে নিয়ে ঘরে ফেরে। শপথ প্রতিজ্ঞা যাই বলা হোক না কেন, এই কাজটা সে করেই ছাড়বে। মনে মনে রোহিণের একটা হিসেব নিকেশ সারা। ওসব শখের খোঁজা খুঁজলে চলবে না। 2 দিন খুঁজলাম পেলাম না, ব্যাস হয়ে গেল। ওসব লোক দেখানো, দায়সারা কাজে তার সমস্যার সমাধানটা হবে কি করে? রোহিণের প্রথম ও শেষ কথাটা হলো মায়ের হদিশ পাওয়া। দেশের যে প্রান্তের যে কোনই মা পড়ে থাকুক না কেন, সে ঠিক খুঁজে বার করবে। আর সেই কাজটা নাগারে করে যেতে হবে। হতাশায় ভেঙে পড়ে মাঝপথে খোঁজার কাজটা ছেড়ে দিলেও হবে না। তার জন্য অফিস অর্থাৎ 5 তারা হোটেলের কাজটাও ছাড়তে হতে পারে। এমনিতে মাসখানেকের ছুটি নেওয়া যেতেই পারে, কিন্তু ওই মাসখানেকের চেষ্টাতেই মাকে খুঁজে পাওয়া যাবে এই নিশ্চয়তা কোথায়? রোহিণকে তাই দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়েই এগোতে হবে। তারপর দেখা যাক কবে মায়ের সঙ্গে দেখা হয়। নিজের মাকে তো এইভাবে হারিয়ে যেতে দেয়া যায় না। রোহিণ একই সঙ্গে আরো একটা কথা ভাবল। দিন করে হলো নিরুপমা মৌসি মারা গেছে। শৈশবের বান্ধবীর সেই মৃত্যু সংবাদ শুনেও কি মা একবারের জন্য ঔরঙ্গাবাদে আসবে না? অবশ্যই আসা উচিত, কিন্তু এখানেও তো একটা প্রশ্ন, মা সেই সংবাদটা জানবে কি করে? মায়ের সঙ্গে যোগাযোগের তো কোনো সূত্রই নেই। এতদিন ধরে রোহিণ শুধু একটা ব্যাপারই দেখে এসেছে, বছরে একবার মোটামুটি নির্দিষ্ট একটা সময় 3 দিনের জন্য মা তাদের ঔরঙ্গাবাদে আসত। এবং এই হিসেবটা সামনে রাখলে মায়ের আসতে তো তাহলে এখনো 9 মাসের মতো বাকি আছে। রোহিণ কি তবে এই 9 মাস শুধু দিন গুনে যাবে? সেটা সম্ভব? নিজের মাকে ফিরে পেতে তার নিজের কোনো চেষ্টা থাকবে না? যে মা আড়ালে থাকলেও নিঃশব্দে সন্তানের প্রতি তার ভূমিকা পালন করে গিয়েছে, তার হয়তো আরো একটু সম্মান প্রাপ্য। রোহিণ স্থির সিদ্ধান্তে পৌঁছাল, মায়ের সন্ধানে তাকে বেরিয়েই পড়তে হবে, এবং এটাই তার শেষ কথা। ঔরঙ্গাবাদ শহরের কোলাহল ছাড়িয়ে রোহিণ হাঁটতে হাঁটতে কখন যে দৌলতাবাদের দিকে চলে এসেছে
ছেলেটা একেবারেই খেয়াল করেনি। সে অবশ্য 3 কিলোমিটারের মতো পথ এসেছে। মূল দৌলতাবাদ এখনো 10 কিলোমিটারের মতো বাকি। তবে কিলোমিটারের ওসব হিসেব টিসেব গোল্লায় যাক, দৌলতাবাদ পৌঁছানো তো রহিনের উদ্দেশ্য নয়। আপন মনে মায়ের কথা ভাবতে ভাবতে সে এতটা পথ চলে এসেছে। নয়তো 5 তারা হোটেলের ডিউটি শেষ করে তো এখন পদমপুরার বাড়িতেই পৌঁছানোর কথা। খুপড়ি খুপড়ি দুটো ঘরের সেই বাড়িটা যতই ছোট হোক, নিরুপমা মৌসির এই বাড়িতেই তো তার 23টা বছর কেটে গেল। কিন্তু দৌলতাবাদের ব্যাপারটা কিছুতেই মাথায় ঢুকছে না। এ রাস্তায় সে কেন চলে এলো? তবে আর 10-11 কিলোমিটার এগোলে ইতিহাসের বিখ্যাত দুর্গ দৌলতাবাদ দুর্গটি পড়বে। কিন্তু এখন দৌলতাবাদ দুর্গের কথা থাক, আর ওখানে যাওয়ারও কোনো প্রশ্ন নেই। তবে কেন সে ওই দুর্গের কথা ভাববে? তাছাড়া দৌলতাবাদের ইতিহাস প্রসিদ্ধ পাহাড়ের চূড়োর সমতলে অবস্থিত বিশাল পাথর কেটে তৈরি এই দুর্গটি 3 মাইল জোড়া সুবিশাল দেয়াল এবং গভীর পরিখা, গোটানো সেতু দিয়ে ঘেরা অনবদ্য সৃষ্টি, যেখানে এই 23 বছরের রহিন খুব কম করেও 14-15 বার গিয়েছে। অতএব এই মুহূর্তে নতুন করে সেখানে যাওয়ার কি দরকার? রহিনের মাথায় এখন শুধুই তার মা আর মা। ওর বাইরে সে অন্য কিছু ভাবছেও না। অথচ এত বছর ধরে মা নিতান্তই এক জনৈক চারুলতা মৌসি হয়েই থেকে গেল। কথাটা ভাবলে বুকটা বারবার ভেঙে যায়, নিজেকে অপরাধী অকৃতজ্ঞ বলে মনে হয়। রহিন কি নতুন করে আবার পুরনো প্রসঙ্গে ফিরে যাচ্ছে? ছেলেটা আসলে সুতীব্র এক আকাঙ্ক্ষা নিয়ে নিজের মায়ের কাছেই ফিরতে চাইছে। এই ফিরতে চাওয়া বা ফিরে পাওয়ার মধ্যে দ্বিতীয় আর কোনো কথা নেই। রহিন রাস্তার এক পাশে হতভম্বের মতো দাঁড়িয়ে পড়ল। গোল্লায় যাক দৌলতাবাদের দুর্গ, তাকে এবারে ফিরে যেতে হবে পদমপুরার বাড়িতে। রহিনের একবার সন্দেহ হলো, সে কি উন্মাদ হয়ে যাচ্ছে? নয়তো পণ্ডিত জওহরলাল নেহেরু মার্গ থেকে হাঁটতে হাঁটতে উত্তর পশ্চিমের এই দৌলতাবাদের রাস্তায় চলে আসবে কেন? খুব নিবিড়ভাবে সে তার মায়ের কথাই ভাবছিল। এত বছর ধরে যেখানে জেনে এসেছে তার মা বাবা বলতে কেউ নেই, অথচ বাস্তবের ছবিটা হলো তারা ভীষণভাবেই বেঁচে আছে। মহাবিশ্বের এই ব্যাপারটাই তো উন্মাদ করে দেওয়ার পক্ষে যথেষ্ট। উন্মাদ বলতে জীবনটা যে একটা নাড়া খেয়ে ওলট পালট হয়ে খরস্রোতা নদীর মতো বয়ে চলবে, এতে কোনো সন্দেহ নেই। আবারও সেই আগের আফসোসটাই বারবার ফিরে আসছে। মা তার এত কাছে থেকেও এত দূরে ছিল। তবে কাছে দূরের হিসেবটা থাক, ক্লাস 7-8-এ পড়ার সময় চারুলতা মৌসি উদ্বুদ্ধ করতে প্রায় বলতো, রহিন তুঝা কাহি মহাত্মাং কাংসা নাহি। অর্থাৎ কিনা তুই বড় হতে চাস না, তোর চোখে কোনো স্বপ্ন নেই। আজ রহিন স্পষ্টভাবে বুঝতে পারছে ওটাই তো ছিল প্রকৃত মায়ের কথা। রোহিণী তাকে চিনে উঠতে পারল না। এখন ভারতবর্ষের কোন প্রান্তে গিয়ে খুঁজবে? ইলোরা দৌলতাবাদের পথ ধরে নিজের মার্সিডিজ বেঞ্চ চালিয়ে ঔরঙ্গাবাদে ফিরছিল মানালি। 22-23-এর সুন্দরী মেয়েটা ফাঁকা রাস্তার একপাশে রহিনকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বেশ খানিকটা অবাক হয়ে গেল। হংসরাজ কলেজে তারা একসঙ্গে পড়াশোনা করলেও অর্থনৈতিক এবং সামাজিক দিক দিয়ে মানালি কার্লেকরের অবস্থান যে রহিনের চেয়ে অনেক অনেক উঁচুতে, সেটা তো ওর গাড়িটা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এই গাড়িটাই সব বা শেষ কথা নয়। মহারাষ্ট্রের এক ধনী শিল্পপতির কন্যা হয়ে রহিনের সঙ্গে তার কোনো তুলনাই আসে না। এত কথা বলার কারণটা হলো, ক্লাসে অত ছাত্রছাত্রী থাকলেও মানালির সঙ্গে 4-5 জনেরই বন্ধুত্ব ছিল। বাকিদের সঙ্গে ওই হাই হ্যালো আর একটু মুচকি হেসে পাশ কাটিয়ে যাওয়ার সম্পর্ক। রহিনের সঙ্গে সম্ভবত তাও ছিল না। 7 দিনে একটা কথা হতো কিনা সন্দেহ। তবে মানালিকে না কুচু অহংকারীও বলা যাবে না। ওর ইচ্ছে হলে সেধে কথা বলবে, নয়তো নয়। আর রহিন বিত্তশালিনীদের থেকে একটু দূরে দূরেই থাকত। কথায় কথায় যারা হাজার হাজার টাকা বার করে তাদের সঙ্গে পা মিলিয়ে চলার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই রহিনের ছিল না। মার্সিডিজ বেঞ্চকে একেবারে ফুটপাতের ধার ঘেঁষে দাঁড় করিয়ে মানালি ধীর পায়ে নেমে এলো, দাঁড়ালো গিয়ে রহিনের মুখোমুখি।
তবে এটাও ঠিক, ওর যা মানসিকতা এবং যে জীবনে অভ্যস্ত, তাতে এমনভাবে গাড়ি থামিয়ে রোহিণের মুখোমুখি হওয়ারও কোনো দরকার ছিল না। মেয়েটা অনায়াসেই গাড়ি চালিয়ে বেরিয়ে যেতে পারত, কিন্তু কখন যে কোন মানুষের ভিতরে কি প্রতিক্রিয়া কাজ করে তা ঈশ্বর ছাড়া আর কেউই জানেন না। মানালির হঠাৎ মনে হলো একদা তার সহপাঠী ছেলেটা এই নির্জন রাস্তায় দাঁড়িয়ে কি করছে। সে তাই সরাসরি জিজ্ঞেস করল, তুমি এখানে? অম্বরপ্রীত নামে 5 তারা হোটেল থেকে বেরোনোর পর এতটা সময় ধরে রোহিণ যে তার মায়ের চিন্তায় একেবারে অন্য এক জগতে অন্য রকমের ঘোরে ছিল, সেটা তো ওকে দেখেই বোঝা যাচ্ছে। অদ্ভুত এক বিহ্বল দৃষ্টিতে মানালি কার্লেকরকে দেখতে দেখতে রোহিণীও জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? যা বাবা, আমার প্রশ্নটাই তুমি আমাকে করছো? আমি জিজ্ঞেস করছি, ইলোরা দৌলতাবাদের পথে দাঁড়িয়ে এখানে তো কোনো লোকালয়, গ্রাম, দোকান পসার, বাস স্টপেজ কিছুই নেই। সবই পড়বে সামনের ডালামতে, যা এখান থেকে কম করেও 4 কিলোমিটার দূর। তুমি তাহলে ঔরঙ্গাবাদ ছেড়ে এমন একটা জনমানব শূন্য জায়গায় এসে কি করছো? আমি জানি না আমি কি করে এখানে এলাম। জানি না মানে? তোমাকে কি কেউ ঔরঙ্গাবাদ থেকে তুলে এনে দৌলতাবাদের পথে নামিয়ে দিয়ে গেছে? আমি নিজে নিজেই চলে এসেছি। তাহলে জানি না বললে কেন? আমার তো তোমাকে দেখে কেমন যেন অস্থির অস্থির, মানে বেশ অন্যমনস্ক লাগছে। তুমি কি খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছো? সেটা তো একটু আছি, আর আমার এই দুশ্চিন্তাটা আমারই। কি করে কি করব নিজেই বুঝে উঠতে পারছি না। প্রকৃত বন্ধুর মতো মানালি বড় উদার ভঙ্গিতে বলল, আমাকে বলা যেতে পারে? তোমাকে? কেন, আমাকে বলা যেতে পারে না? আমি সে কথা বলিনি। কথাটা তাহলে কি বলতে চাইছো? আমার মতো খুব সাধারণ ঘরের এক প্রাক্তন সহপাঠীর সেই দুশ্চিন্তার কথা শুনে তুমি কি করবে? এই হলো রোহিণ করেঞ্জেকরের সরলতা। মুখে এক আর ভেতরে আরেক উদ্দেশ্য নিয়ে কথা বলতে পারে না, অর্থাৎ যা বলা সেটা সোজাসুজি বলে দেওয়ার পক্ষে। রোহিণ আরো বলল, 3 বছরের কলেজ জীবনে তোমার সঙ্গে আমার খুব একটা কথা হয়নি, ফলে আমার মানসিকতা, চারিত্রিক গঠন, সততা, বন্ধুত্বের বিস্তার সম্পর্কে তোমার তো কোনো ধারণাই নেই। এখন হঠাৎ করে আমার সমস্যা, দুশ্চিন্তার কথা বললে তুমি কতটা আমাকে বুঝবে, মেনে নিতে পারবে, আমি তো সেটাও বুঝতে পারছি না। শেষে হয়তো দেখবো আমাকে নিয়েই তুমি ঠাট্টায় মারছ। দেখো রোহিণ, কলেজ জীবনে আমি হয়তো 5-6 জন বান্ধবী এবং বন্ধুদের সঙ্গেই বেশি মেলামেশা করতাম, কিন্তু তার মানে এই নয় যে আমি অন্যদের অবজ্ঞা করতাম। আসলে বাকিদের সঙ্গে তখন কথা বলার বিশেষ পরিসর ছিল না। কিন্তু আজ তুমি মন গড়া একটা অভিযোগ করে আমাকে যা বললে, আমি তোমাকে নিয়ে ঠাট্টায় মারব, এমনটা তুমি বলতে পারলে? তোমার কথা ধরে আমিও তো তোমাকে একই কথা বলতে পারি। তুমিই বা আমাকে কতটুকু চিনলে, আমার কতটুকু জানলে? সারা শরীরের সুগন্ধি ছড়িয়ে মানালি বলেই ফেলল, তবে আমি তোমার উপর এতটুকু রাগ করিনি। তুমি তোমার ভিতরের কথাটা যেভাবে বললে, তোমার সততা, তোমার স্পষ্টবাদিতার প্রশংসা অবশ্যই করব। এবারে ওসব কথা একটু বাদ দাও, আমি কিন্তু সিরিয়াসলি বলছি। তোমার চোখ মুখের ক্লান্তি এবং অস্থিরতা, অন্যমনস্কতা দেখে আমি একই কথা বলবো, তোমাকে আরো স্থির চিত্ত, আরো স্থিতিশীল হতে হবে। আমি জানি, আমার মনে হয় তোমার ভিতরে একটা ঝড় চলছে। চলছেই তো, আমি তো তোমাকে দেখেই সেটা বুঝেছি, আর সেই কারণেই বলছি, ভেতরের কষ্টটা বের করে দাও। একজনকে বলে একটু হালকা হয়ে নাও, দেখবে ভিতরের চাপ কমে গিয়ে তুমি অনেক বেশি। কিন্তু আমি যে কি বলো? আমি যে তোমার ব্যাপারটাই বুঝতে পারছি না। তুমি কি বুঝতে চাইছো সেটা তো বলো। আমাকে আবারও একই কথা বলতে হবে। আরে রোহিণ, তোমার একই কথাটাই না হয় বলো। শুনতে তোমার ভালো লাগবে না। আমি শোনার জন্য প্রস্তুত। কলেজে তোমার সঙ্গে আমার গোনাগুনতি কয়েকটা কথা হয়েছে, অথচ আজ যা হলো, গত 3 বছরের ঘাটতি পুষিয়ে দিয়েও আমার গোলা একেবারে ভরিয়ে দিয়েছ।
তবু এত যন্ত্রণার মধ্যে দগ্ধ হওয়া সত্ত্বেও তোমার কথায় আমার যেন ভয় হচ্ছে। ভয়? কিসের ভয়? তুমি যার সঙ্গে কথাই বলতে না, আজ তার সঙ্গে এত কিসের বাক্যালাপ? আর এখানেই আমার ভয়। আমাকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে আমাকেই চোরাস্রোতে ডুবিয়ে দেবে না তো? অমন সুন্দরী মেয়েটাও হঠাৎ করে বড় বেশি গম্ভীর হয়ে গেল। মানালি ভেবেই পেল না ওর যন্ত্রণার কথা শুনে সে কেন হাসি ঠাট্টায় মাতবে। সে কি এতটাই হীন প্রকৃতির মেয়ে? তার চেয়েও বড় কথাটা হলো, তার সম্পর্কে এমন একটা রুগ্ন ধারণা রহিন করল কি করে? মানালি তো ঠিক এই অপমানের আগুনেই পুড়ছে। রহিন তাকে কেন বিশ্বাসই করতে পারছে না? সে বিশাল ধনী পরিবারের মেয়ে এবং হংসরাজ কলেজে 3 বছর পড়াকালীন রহিনের সঙ্গে খুব বেশি কথার আদান প্রদান হয়। এটাই কি তার অপরাধ? আর এমন পলকা এবং মিথ্যা একটা ধারণার উপর দাঁড়িয়ে রহিন তাকে সমানে খুঁচিয়ে যাবে, এটা মানা যায়? তবে অদ্ভুত ব্যাপারটা হল, এত সবের পরেও ছেলেটার উপর মানালি রাগই করতে পারছে না। কলেজে তার 3 বান্ধবী হল বর্ষা দুঙ্গারপুর, প্রকৃতি আম্রপুকুর, রাজশ্রী মার্কান, এবং 2 বন্ধু হল অভিষেক চৌহান, সন্দীপ ভুতুরিয়া। এই 5 জনের সঙ্গে ছিল তার ওঠা বসা, হাসি মজা, রেস্তোরাঁ, সিনেমা, শপিং এ যাওয়া। এবং বলার কথাটা হলো, 6 জনের ওই গ্রুপটাই ছিল অভিজাত ও উচ্চবিত্তদের শেষ কথা। আর চলার পথে বাকিদের সঙ্গে টুকরো টুকরো কয়েকটা কথা। ফলে স্বাভাবিকভাবেই একই ক্লাসে থেকেও দূরত্ব যা থাকার তা তো ছিল। সেই ক্ষোভ অভিমান থেকে রহিন এখন তাকে কিছু কথা তো বলতেই পারে। যদি ধরে নেওয়া যায় যে ওর কোনো ক্ষোভ টোভ নেই, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যে কথাগুলো বলছে সেসব কি মিথ্যে? হঠাৎ করে মানালি এত আন্তরিকতা দেখিয়ে কথা বলতে গেলে রহিন তো একটু হোঁচট খেয়ে বিস্ময় প্রকাশ করতেই পারে। বরং ছেলেটা যে তাকে হয়তো তোয়াজ তোষামোদ না করে স্পষ্টভাবে যা বলার বলে দিচ্ছে, এই হিম্মতে সাহসটুকুই বা কজন দেখাতে পারে? রহিন তো বলেই দিল, তুমি যার সঙ্গে কথাই বলতে না, আজ তার সঙ্গে এত কিসের বাক্যালাপ? আর এখানে আমার ভয়। আমাকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে আমাকেই চোরাস্রোতে ডুবিয়ে দেবে না তো? মানালি কার্লেকর নামে বছর 22-23-এর অভিজাত মেয়েটির ভেতরটাই কেঁপে উঠল। এই কারণেই কাঁপল, এটা তো তারই লজ্জা। সাধারণ ঘরের অতি সাধারণ এই রহিন করঞ্জেকার নামের ছেলেটিও তাকে বিশ্বাস করে মনের কথাটাও বলতে চাইছে না। কিন্তু কেন এই অবিশ্বাস? সে তো ক্লাসে কখনো কাউকে তুচ্ছতাচ্ছিল্য করেনি, কাউকে ছোট নজরেও দেখেনি। তবে কথা যে কম বলতো সেটা তো নিজেই স্বীকার করছে। ইলোরা দৌলতাবাদের নির্জন রাস্তায় দাঁড়িয়ে মানালির ভেতরে অদ্ভুত একটা পরিবর্তনের হাওয়া বইতে লাগলো। ফাগুনে হাওয়া, যা তাকে বারে বারেই ছুঁয়ে যাচ্ছে। একটু আগে যে রক্তক্ষরণটা হচ্ছিল সেসব এখন অতীত। মানালির ঠোঁটের কোণের হাসিটা ধরে রেখে দক্ষিণা বাতাসের প্রেমিকার মতো বলে উঠল, তোমাকে ডুবাবো কি করে ভাবলে? শোনো রহিন, আমি কিন্তু তোমার অস্থিরতার কথা, ভেতরের কষ্টের কথাটা শুনবো, এবং শোনার পর বুঝিয়ে দেব আমিও এই মাটিতে পা রেখে চলা এক মেয়ে। কারোর দুঃখ দেখে হাসার মতো হৃদয়হীন আমি নই। তবে সেসব কথা এখন থাক, আগে ঔরঙ্গাবাদে যাওয়া যাক, চলো। রহিন বেমালুম বলে দিল, তুমি যাও। চোখ কপালে তুলে মানালির সঙ্গে সঙ্গে বলে উঠল, চলে যাবো মানে? পাণ্ডবপর্যিত এই জায়গায় থেকে তুমি এখন কি করবে? রহিন মানালির মুখের দিকে তাকিয়ে রইল। নতুন করে আবারও ভাবতে বসল। যে মেয়েটা কলেজের 3 বছরে বিশেষ কথা টথা বলেনি, তারই এখন এত আগ্রহ কিসের? তার ব্যথার হাহাকার শুনে মানালি হাসাহাসি করবে না, মজা করবে না, এটা না হয় বোঝা গেল। কিন্তু ও জেনেই বা কি করবে? হয়তো 10 কান করে আরো কয়েকজনকে বলে বেড়াবে। সেই কাজটা যদি নাও করে তাহলে ওর এই কৌতূহলটা কেন? রহিন তো মানালির মনের গতি প্রকৃতির কোনো সূত্রই পাচ্ছে না, অথচ মেয়েটা যে বেশ আন্তরিকতা দেখাচ্ছে তাতেও কোনো সন্দেহ নেই। এই অবস্থায় এক সহপাঠিনীকে কত দূরে সরানো যায়?
সবকিছুরও তো একটা সীমা আছে। ধরা যাক রোহিণ ওকে নিজের সমস্যার কথাটা খুলেই বলল, তাতে কি মানালি তার সমস্যা দূর করতে পাশে এসে দাঁড়াবে? সামান্য নখের পালিশ একটু উঠে গেলেও যারা হায় হায় করে বিলাপ করে, তারা অসহায় মানুষের উপকার করতে কতটা এগিয়ে আসবে? রোহিণের মনে হলো এত অনিশ্চয়তার মধ্যে না থেকে ওর কথা শুনেই না হয় একটু এগোনো যাক। দেখাই যায় না ব্যাপারটা শেষ পর্যন্ত গিয়ে কি দাঁড়ায়। মানালি তার কত নিন্দা করবে, কতটা উপেক্ষা দেখাবে, তাতে সে নিশ্চয়ই ধুলির সাথে হয়ে যাবে না। মানালি তার জীবনের মাপকাঠি হতে পারে না, তার ভাগ্য তাকেই তৈরি করতে হবে। অতএব সহপাঠিনী সুলভ আচরণটা মানলে এমন কিছু ভূমিকম্প হবে বলে মনে হয়। রোহিণ শুধু বলল, আসলে আমি এখানে একটু একা একা থাকতে চাইছিলাম। এখানে দেখার আছেটা কি যে এই জায়গাতেই পড়ে থাকতে চাইছো? মানালি একটু অধিকারের সুরেই বলে উঠল, তবে তোমাকে তো আমি শাসন করতে পারি না, বন্ধু হিসেবে শুধু বলতে পারি। বিকেলের ছায়া পড়ে গেছে, আর একটু বাদে সন্ধে নামবে। এখানে একা থাকাটা ঠিক না, যত তাড়াতাড়ি সম্ভব ঔরঙ্গাবাদে ফিরে যাওয়াই ভালো। আমি একটা ছেলে, আমার আর কি বিপদ হবে? বিপদটা সেই কারণেই তো অনেক বেশি। আমি তোমার কথাটা বুঝতে পারলাম না। ঔরঙ্গাবাদ শহরের ছেলে হয়ে তুমি তো দেখছি কিছুই জানো না। সন্ধে নামলেই এখানে মহিলাদের আনাগোনা শুরু হয়ে যায়। একা কোনো ছেলেকে দেখলে তো কথাই নেই, সোজা ধরে নিয়ে পাহাড়ের কোলের ওই নিবিড় জঙ্গলে ঢুকে যাবে। তুমি কি সেই বিপদে পড়তে চাও, নাকি আমার সঙ্গে ঔরঙ্গাবাদে ফিরবে? আমি এত কিছু জানতাম না। না জানতেই পারো, তবে কথা না বাড়িয়ে আমার গাড়িতে উঠে এসো। বলবো না করেও রোহিণ ঠিক বলে ফেলল, তোমার গাড়িতে আমি আগে কখনো উঠিনি। বুঝলে রোহিণ, তোমার কথাবার্তা শুনে আমার তো বেশ আশ্চর্যই লাগছে। আমি তোমার সহপাঠী না শত্রু সেটাও বুঝে উঠতে পারছি না। কি করে বুঝবো বলো? তুমি আগে কখনো আমার গাড়িতে উঠুনি বলে কখনো উঠবে না, এটা কি ধরনের কথা? নাও কথা না বাড়িয়ে এবার উঠে এসো। রোহিণ মার্সিডিজ বেঞ্চের পিছনের আসনে বসতে যাচ্ছিল। মানালির ভুরু কুঁচকে গেল। মেয়েটা হাড়ে হাড়ে করে উঠল, করো কি, সামনে এসে বসো। সামনে বা পিছনে ব্যাপারটা তো একই। না, একই নয়। তুমি পিছনে বসলে লোকে আমাকে তোমার ড্রাইভার ভাববে, মেয়ে ড্রাইভার। তুমি তো আর সত্যি সত্যি ড্রাইভার নও। সেটা লোকে বুঝবে। কেন বুঝবে না? তোমাকে যা দেখতে, তোমার পোশাক আশাক, তোমার সুগন্ধময় শরীরের ঘ্রাণ, সব মিলিয়ে তোমাকে লোকে মালকিনী ভাববে, আর আমাকে দেখে বলবে চাকরটার কি ভাগ্য, মালকিনের গাড়িতে মালকিনের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে। রোহিণের কথা শুনে মানালি খুব একচোট হেসে উঠল। তারপর চোখের তারা ঘুরিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ রোহিণ, গতকালই কাগজে একটা খবর ছিল, নান্দেদ শহরের ঘটনা। মালকিনের সঙ্গে ড্রাইভারের পালিয়ে যাওয়া নিয়ে বিশাল একটা কাহিনী ছাপা হয়েছে। দুজনের ছবিও ছিল। ড্রাইভার ছেলেটাকে কি সুন্দর ম্যানলি দেখতে, ঠিক যেন তোমার মতো। রোহিণ ও কথার উত্তর না দিয়ে সামনের আসনে গিয়ে গম্ভীর হয়ে বসে রইল। মানালিরা ফুরফুর মেজাজে অনেক কিছু বলে দিতে পারে, নানা উদ্ভট কাহিনী ভাবতেও পারে। রোহিণের মনে অত আনন্দ নেই, সে ভিতরে ভিতরে তার মাকেই খুঁজে চলেছে। এতক্ষণ শুনছিলেন সমীরণ গুহর লেখা কুলায় ফেরার প্রথম পর্ব। উপন্যাসটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।